আসসালামু আলাইকুম, ক্রিয়েটিং নিউজে আপনাদের স্বাগত। এই রায় বিশ্বাস প্রমাণ করেছে ভারতের ন্যায় বিচার নেই, বললেন মাহমুদ মাদানি। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ কি ভাবছে পাকিস্তান? যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান আর্মেনিয়া ও আজারবাইজানের। করোনায় আক্রান্ত ট্রাম্পকে নিয়ে এরদোগানের টুইট। তুরস্ক সীমা লঙ্ঘন করেছে, বললেন ম্যাক্রন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। বাবরি মসজিদে হামলাকারীদের রহস্যজনকভাবে বেখুলুস খালাস করে দেওয়া এটি একটি ফাঁসিবাদী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি। আদালতের এই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর প্রতীক্ষার পরে বিশেষ সিবিআই আদালত বাবরি মসজিদে হামলা জড়িয়ে দোষীদের বিচারের আওতায় না এনে আশ্চর্যজনকভাবে খালাস করে দিয়েছে। এই সিদ্ধান্ত অত্যন্ত করুণ এবং ন্যায় বিচারের পরিপন্থী। ভারতীয় মুসলমানদের সামাজিক সর্ববৃহৎ সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের সিনিয়র এই নেতা আরও বলেন, সিবিআই আদালতের এই রায়ে যেভাবে প্রমাণ ও সত্যকে উপেক্ষা করা হয়েছে এবং দোষীদের লজ্জাজনক অপরাধমূলক কর্ম প্রকাশ্য আসার পরে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে তাদেরকে বেখুলুস খালাস করা হয়, এর নজির আমরা ইতিহাসে দেখতে পাই না। মাহমুদ মাদানি বলেন, এই সিদ্ধান্ত বিশ্ব দরবারে প্রমাণ করেছে ভারতের ন্যায় বিচার নেই। এটি বর্তমানে আদালতের স্বাধীনতার উপর প্রশ্ন উত্থাপন করে। বাবরি মসজিদে হামলাকারীদের উপযুক্ত শাস্তি না হওয়া অপরাধীদেরকে আরও উৎসাহ যোগাবে এবং সংখ্যালঘুদের মনে সংখ্যা ও আদালতের প্রতি তাদের অনাস্থা তৈরি করবে। মাহমুদ মাদানি বলেন, সিবিআইয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হবে এবং দেশের সাধারণ স্বার্থে এবং ন্যায় বিচারের নীতিমালা বিবেচনা করে এই সিদ্ধান্তের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার ক্ষতিপূরণও চাওয়া হবে। 1992 সালে ডিসেম্বর মাসে সাম্প্রদায়িক ও ফাঁসিবাদী শক্তি এবং রাজনৈতিক দলগুলির সমর্থকরা বাবরি মসজিদে হামলা চালাতে উস্কানিমূলক ভূমিকা রেখেছিল এবং মুসলমানদের 500 বছরের পুরানো মসজিদটিতে অত্যন্ত নৃশংসভাবে হামলা চালিয়েছে, যার প্রমাণ দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এখনও সংরক্ষণ আছে বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, ভারতে অদরজায় বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত সব আসামিকে বেকসুর খালাস করে দিয়েছে ভারতের বিশেষ আদালত। কঠোর হিন্দুদের দ্বারা ধ্বংস হওয়া বাবরি মসজিদে প্রায় 3 দশক পর মামলায় এই রায় ঘোষণা করা হয়েছে। আর্মেনিয়াকে কঠোর সতর্ক করে বিবৃতি দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে আজারবাইজানের পক্ষে পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ করছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় মিডিয়ার ওই খবর দায়িত্বহীন, জ্ঞানহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধে নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন মুসলিম বিশ্বে একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেনা বিবৃতি দিয়ে বলা হয়েছে, আজারবাইজানের নাগরিকদের উপর আর্মেনিয়ার বাহিনীর অপ্রত্যাশিত গোলাগুলি নিন্দনীয় এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক। এটি পুরো অঞ্চলের শান্তি ও সুরক্ষা বিনষ্ট করতে পারে, আর তীব্রতর পরিস্থিতি এড়াতে আর্মেনিয়াকে অবশ্যই তার সাময়িক পদক্ষেপ বন্ধ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান আজারবাইজানের পক্ষে সমর্থন জানাচ্ছে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বসম্মতিক্রমে গৃহীত রেজুলেশনকে তারা বারবার অগ্রাহ্য করছে। গত মঙ্গলবার ভারতের কিছু মিডিয়া প্রচার করে যে পাকিস্তানের সেনারা আজারবাইজানের পক্ষে আর্মেনিয়া আগ্রাসনের মোকাবেলায় যুদ্ধ করছে। ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে পাকিস্তান জানিয়েছেন, আজারবাইজানে তাদের কোনো সেনা পাঠানো হয়নি। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার এই লড়াই তুরস্ক এবং রাশিয়াকে একেবারে মুখোমুখি করেছে। পশ্চিমা চাপ ও ভীতি উপেক্ষা করে তুরস্ক বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার আরও কাছে আসলেও সিরিয়া এবং লিবিয়াতে পরস্পর বিরোধী অবস্থান আছে আকাঙ্ক্ষা এবং মস্কো। তুরস্কের এবারে খুব হাঁকডাক দিয়েই আজারবাইজানের পক্ষ নিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তার উপদেষ্টা তুর্কি সেনাবাহিনী, দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো সহ আপামর জনসাধারণ বাকুর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। আজারবাইজানের সঙ্গে এমনিতে তুরস্কের জাতিগত মিল এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তুরস্ক এবং আজারবাইজানকে বলা হয় দুই রাষ্ট্র এক জাতি।
তুরস্ক ও দেশটিকে প্রকৃতপক্ষে ভ্রাতৃপ্রতিম দেশ হিসাবে মনে প্রাণে বিশ্বাস করেন। এছাড়াও দেশটি এখন তুরস্কের প্রধান গ্যাস রপ্তানিকারক দেশ। অন্যদিকে আর্মেনিয়ার সঙ্গে বৈরিতা ইতিহাস ঐতিহাসিক। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনিয়ারা উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে উভয় পক্ষে লাখ লাখ লোক মারা যায়। আর্মেনিয়ার ডিয়াসপোরা সেই ঘটনাকে পুঁজি করে পশ্চিমা দেশগুলোকে তুরস্কের বিরুদ্ধে তথাকথিত গণহত্যার স্বীকৃতি নিতে সক্ষম হয়েছে। বিষয়টি দুদেশের সম্পর্কে এতটাই তিক্ত করেছে যে আকাঙ্ক্ষার বাড়াবার চেষ্টা করলেও এটিকে মিষ্টি সম্পর্কে উন্নীত করতে পারেনি। এছাড়া নাগর্নো কারাবাখ অঞ্চলের অবৈধ দখলের বিরুদ্ধে তুরস্কের সবসময় সোচ্চার ছিল। অন্যদিকে রাশিয়া সেই সোভিয়েত আমল থেকে আজারবাইজান এবং আর্মেনিয়ার ওপর খবরদারি করে আসছে। দুই দেশের সঙ্গে মস্কোর সম্পর্ক দরহর মহরম। তবে রাশিয়া সবসময় আর্মেনিয়াকে আরও বেশি সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা করে আসছে। এখন পর্যন্ত আজারবাইজানের পক্ষে সরাসরি সমর্থন জানিয়েছে তিনটি মুসলিম দেশ। ওই দেশগুলো হলো তুরস্ক, পাকিস্তান এবং আফগানিস্তান। বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলা যুদ্ধবিরতি আহ্বান প্রত্যাখ্যান করেছে দুই দেশ। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া যৌথভাবে ওই অঞ্চলে সংঘর্ষের নিন্দা জানিয়েছে। গত রোববার থেকে বিতর্কিত অঞ্চলটিতে সংঘাতে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া। এই সংঘাতে এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। নাগর্নো কারাবাখ অঞ্চলে গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় লড়াইয়ের ঘটনা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পার্বত্য অঞ্চলের নাগর্নো কারাবাখ সোভিয়েত আমলে আজারবাইজানের অংশ ছিল। 90-এর দশকের শুরুতেই এক যুদ্ধে আর্মেনিয়ার সহায়তা জাগতিক আর্মেনিয়া বিচ্ছিন্নবাদীরা অঞ্চলটি দখল করে নেয়। নাগর্নো কারাবাখ নিয়ে অনেক বছর ধরে বৈরী সম্পর্ক আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। সে উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশের সীমান্তে গত রোববার ইয়েরেভান ও আজেরি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির পর পরিস্থিতি যুদ্ধ অবস্থায় উপনীত হয়। আন্তর্জাতিক উদ্বিগ্ন সত্ত্বেও টানা 5 দিনের ধরে সেখানে যুদ্ধ চলছে। আজ শুক্রবার সকালে আর্মেনিয়ার সরকারের পক্ষ থেকে আজারবাইজানে বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি জানানো হয়েছে। এর মধ্যে একটি ড্রোন রাজধানী ইয়েরেভানের কাছাকাছি চলে এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শত্রুরা শীঘ্রই বন্ধের করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া দ্রুত দুই দেশের নেতাদের আলোচনা বসারও আহ্বান জানানো হয়েছে। আর্মেনিয়ার সঙ্গে সামরিক জোট রয়েছে রাশিয়ার। দেশটিতে তাদের সামরিক ঘাঁটিও রয়েছে। পাশাপাশি আজারবাইজান সরকারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তুরস্কের পক্ষ থেকে আজারবাইজানকে সমর্থন দেওয়া অভিযোগ উঠেছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যুদ্ধবিরতির চেষ্টাকে প্রত্যাখ্যান করে বলেছেন, আজারবাইজানের ভূখণ্ড থেকে আর্মেনিয়া সরে গেলেই কেবল যুদ্ধবিরতি সম্ভব। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্সের পক্ষ থেকে সমস্যাটি 3 দশকের বেশি সময় ধরে জিয়ে রাখা হয়েছে। তারা যদি যুদ্ধবিরতি প্রচেষ্টা চালাতে থাকে তবে তা অগ্রহণযোগ্য। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষ থেকে তুরস্কের বিরুদ্ধে নাগর্নো কারাবাখ অঞ্চলে সিরিয়ার জিহাদিদের পাঠানোর অভিযোগ আনা হয়। বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, টানা 5ম দিনের মতো ওই অঞ্চলে লড়াই চলছে। গতকাল দুই পক্ষই ভারী গোলাবর্ষণ জারি রেখেছে। সর্বশেষ সংঘর্ষ উত্তেজনা বেড়ে যাওয়ার জন্য দুদেশ একে অপরকে দায়ী করেছে। আর্মেনিয়া বলেছে, প্রথম আজেরি বাহিনী নাগর্নো কারাবাখ অঞ্চলে তাদের বাহিনী লক্ষ্য করে গোলা ছুড়েছে। আর আজারবাইজানের অভিযোগ, আর্মেনিয়ার বাহিনী প্রথম আজেরি সেনা ও দেশটির বেসামরিক স্থাপনা লক্ষ্য করে গোলাবর্ষণ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শুক্রবার এরদোগান তার অফিসিয়াল টুইটারে এক বার্তায় বলেন, আমি আশা করি কোভিড-19 থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মেলানিয়া ট্রাম্প দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি আশা করি তারা কোয়ারেন্টাইনের সময়গুলোতে যাতে কোনো সমস্যা না ভোগেন। যথাসম্ভব দ্রুত তার স্বাস্থ্যগত অবস্থা আগের মতো স্বাভাবিক অবস্থায় আসবেন বলে আমি উন্নতি করি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগের প্রধান প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার খবর ঝাঁকুনি দিয়েছে রিপাবলিকান শিবিরে। নির্বাচনে 1 মাস আগে প্রার্থীর অসুস্থতা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংখ্যা তৈরি করেছে। সেই সঙ্গে ট্রাম্পের অসুস্থতা গুরুতর হলে দেশ পরিচালনার কী হবে সেটি নিয়েও এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।
করোনা ভাইরাস আক্রান্তের মধ্যে যে বয়সে মানুষের ঝুঁকি সবচেয়ে বেশি, ৭৪ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই কাতারে পড়েন। তিনি দেশ পরিচালনা অক্ষম হয়ে পড়লে কী ঘটতে পারে? সিএনএন লিখেছেন, কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্টের এরকম গুরুতর রোগে আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। আর প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১ মাস আগে ট্রাম্পের এই অসুস্থতা নতুন সংকটের ঝুঁকি তৈরি করেছে। এ বিষয়ে ইউরেশিয়া গ্রুপের প্রধান ইয়ান ব্রোমার বলেন, যদি ট্রাম্প অসুস্থতার কারণে সরকার পরিচালনা অক্ষম হয়ে পড়েন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সংবিধানে ২৫তম সংশোধনী অনুযায়ী তিনি অস্থায়ীভাবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেন এবং কাজ ফেরার মতো সুস্থ হয় তিনি সঙ্গে সঙ্গে দায়িত্ব নিজের হাতে তুলে নিতেও পারবেন। চিকিৎসার প্রয়োজনে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দুবার এভাবে অস্থায়ীভাবে দায়িত্ব হস্তান্তর করেছিলেন। এছাড়া অস্ত্রোপচারের কারণে আরেক সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও একবার ভাইস প্রেসিডেন্টের হাতে অস্থায়ী দায়িত্ব হস্তান্তর করেছিলেন। যদি ট্রাম্পের বেলায় জরুরি প্রয়োজনে এমন কিছু করতে হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সংবিধানে ২৫তম সংশোধনী অনুযায়ী ভাইস প্রেসিডেন্টই এবং মন্ত্রিসভার দায়িত্ব হস্তান্তর উদ্যোগ নিতে পারে। জর্জ মার্স ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ইলিনা সোমিন বলেন, এমনকি এই পরিস্থিতিও কারো হাতে ক্ষমতা যাবে সেটি সংবিধানে স্পষ্ট করে উল্লেখ করা আছে। এরকম হলে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ক্ষমতা গ্রহণ করবেন। পরিস্থিতি যদি তেমনই হয় এবং বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির নেতা ন্যান্সি পেলোসিকে যদি ক্ষমতা গ্রহণ করতে হয়, তবে আইনে যতই সেই ব্যবস্থাগত উল্লেখ থাকুক, বিশৃঙ্খলা নিশ্চিত বলে সতর্ক করেছেন সংবিধান বিশেষজ্ঞরা। এদিকে ট্রাম্পের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার এই খবর যুক্তরাষ্ট্রের নেতৃত্ব সংকটে ঝুঁকি তৈরি করল এবং মহামারীর সংকটও আরও জটিল করে তুলবে বলে মন্তব্য করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। পত্রিকাটি লিখেছেন, ৩ নভেম্বর ভোট সামনে রেখে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এখন আর সশরীরে নির্বাচনে প্রচারে থাকতে পারবেন না। হোয়াইট হাউস কতদিন তাকে আইসোলেশনে থাকতে হবে তারও কোনো নিশ্চয়তা নেই। আর তার অসুস্থতা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচনে জটিলতার মধ্যে পড়ে যেতে পারে। ট্রাম্প এমন সময় করোনা আক্রান্ত হলেন যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ১ মাস বাকি। ৩ নভেম্বর অনুষ্ঠেয় দেশটি গুরুত্বপূর্ণ এই নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বহু কাজ এখনও বাকি। বেশ কয়েকটি প্রেসিডেন্স ডিবেট রয়েছে তার সামনে, কয়েকটি নির্বাচনে যা লিওরের শিডিউলও দেওয়া। ট্রাম্প মেলানিয়া কোয়ারেন্টাইনে চলে যাওয়ার এগুলো নিয়ে অনিশ্চয়তা দেখা দিল। শুধু তাই নয়, নির্বাচনে ট্রাম্পের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে হোয়াইট হাউসের উপদেষ্টা হোপ হিক্সও করোনা আক্রান্ত হয়েছেন। বিবিসির প্রতিবেদন বলেছে, ট্রাম্প কোয়ারেন্টাইনে চলে যাওয়ার আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডা মিয়াতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয় টেলিভিশন বিতর্কে কী হবে এখন তা নিশ্চিত নয়। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুক্রবারও তীব্র রূপ নিয়েছে। যদিও দুই দেশকে অস্ত্রবিরতিতে পৌঁছাতে আলোচনা বসার আহ্বান জানানো হয়েছে, তবে যুদ্ধাঞ্চলে জিহাদি মোতায়েনের অভিযোগ তুলে তুরস্কের হুঁশিয়ারি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেন, তুরস্ক সীমা লঙ্ঘন করছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে। গোয়েন্দা প্রতিবেদনে বরাত দিয়ে ম্যাক্রন বলেন, সিরিয়া জিহাদি গোষ্ঠীগুলো থেকে ৩০০ যোদ্ধা তুরস্ক হয়ে আজারবাইজানের পথে রয়েছে। সীমা লঙ্ঘন করার অভিযোগে তুলে এই ঘটনায় তিনি ব্যাখ্যা দাবি করেছেন। নাগর্নো কারাবাখ নিয়ে লড়াইয়ের দীর্ঘদিনের মিত্র বাকুকে সমর্থন দিয়েছে তুরস্ক। এদিকে আজারবাইজানের সঙ্গে এক অস্ত্রবিরতিতে পৌঁছাতে আন্তর্জাতিক মধ্যস্থকারীদের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে আর্মেনিয়া। এদিকে নাগর্নো কারাবাখ অঞ্চলে দুই দেশের মধ্যে যুদ্ধ ৬ষ্ঠ দিনে পা রেখেছে। লড়াই আরও তীব্র হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরেবেন বলেন, সংঘাতের মধ্যস্থতা করতে ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বসতে আর্মেনিয়া প্রস্তুত। অঞ্চলটিতে একটি অস্ত্রবিরতির পূর্ণ প্রতিষ্ঠায় আমরা সম্মত। অঞ্চলটি নিয়ে দুই প্রতিবেশী কয়েক দশক ধরে তীব্র সমালোচনায় লিপ্ত হয়ে রয়েছে। তবে রোববার শুরু হওয়া যুদ্ধ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক। এদিকে বিতর্কিত অঞ্চলের নাগর্নো কারাবাখ ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়া আর্মেনিয়া ও আজারবাইজানকে অবিলম্বে যুদ্ধবিরতি করে আলোচনার টেবিলে আসবার আহ্বান জানিয়েছে রাশিয়া, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা বলেছেন, আমরা সংশ্লিষ্ট পক্ষগুলো সামরিক বাহিনীর মধ্যে অবিলম্বে সংঘাত বন্ধ করার আহ্বান জানাচ্ছি।
এতে আরও বলা হয়, সেই সঙ্গে আর্মেনিয়া এবং আজারবাইজানের নেতাদেরকে অবিলম্বে আস্থার সঙ্গে এবং কোনো পূর্ব শর্ত ছাড়াই এসসিও মিনস্ক গ্রুপের আওতায় কার্যকর আলোচনা শুরুর প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানাচ্ছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারাবাখ সংগঠন নিয়ে দেশের নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা করেছিলেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র। এই সংঘাতে মধ্যস্থকারী অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন মিনস্ক গ্রুপ লড়াই বন্ধে কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে পুতিন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আলাপ করেছেন। রাশিয়ার লড়াই বন্ধের চেষ্টায় আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদেরকে আলোচনা বসার প্রস্তাব দিয়েছেন। নাগর্নো কারাবাখ আজারবাইজানের ভিতরে হলেও আর্মেনীয় নিগ্রোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। 1988 সাল থেকে 94 সাল পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসাবে এখনও কারো স্বীকৃতি পায়নি।